আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নং 2 সমাধান করব। যেহেতু এটি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী, তাই আমরা বলতেই পারি আমাদের প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকবে। আমরা যদি ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন নং 2 দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে যমুনা লিমিটেডের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিচে দেওয়া আছে। যেহেতু এটা যৌথ মূলধনী কারবার, তাই আমরা আগে থেকেই বলতে পারি রেওয়ামিলের ডেবিট দিকে যে দফাগুলো আছে সেগুলো সম্পদসমূহ, ব্যয়সমূহ, সংরক্ষিত আয়ের দফা যেমন লভ্যাংশ প্রদান, আয়কর প্রদান, এগুলো রেওয়ামিলের ডেবিট দিকে আছে। এবং ক্রেডিট দিকে যে দফাগুলো আছে সেগুলো শেয়ার মূলধন, দায়সমূহ, আয়সমূহ, প্রারম্ভিক রক্ষিত আয়ের জের এবং শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব যেমন সাধারণ সঞ্চিতি তহবিল বা সঞ্চিতি তহবিল, শেয়ার অধিকার, লভ্যাংশ সমতাকরণ তহবিল প্রভৃতি, এগুলো আসলে ক্রেডিট দিকে থাকে। তাই আমরা রেওয়ামিলটা চেক করলাম না। এখন আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের লেনদেন সমন্বয় সমূহ, কারণ আমাদের রেওয়ামিল এবং সমন্বয় মিলে একটা প্রশ্ন হয় এবং এই প্রশ্ন থেকে আমাকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হয়। আমাদের সমন্বয়ে কী বলা আছে? সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 30,000 টাকা, 2 অলিখিত ক্রয় 5,000 টাকা এবং ক্রয় ফেরত 1,000 টাকা, 3 প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, 4 সাধারণ সঞ্চিতি তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। এগুলো হচ্ছে আমাদের সমন্বয়। সমন্বয় মানে কি? কোনো না কোনোভাবে আসলে আমাদের রেওয়ামিল পর্যন্ত রেওয়ামিলে এসে এই লেনদেনগুলো হিসাবভুক্তকরণে বাদ পড়ে গেছে। এখন এই রেওয়ামিল এবং সমন্বয় থেকে আমরা সৃজনশীল প্রশ্ন ক, খ, গ সলভ করব। আমরা প্রথমেই দেখতে পারছি কয়ে কি বলা আছে, মোট লাভ 61,000 টাকা হলে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। সাধারণত আমরা আসলে নিট লাভ বা ক্ষতি ক্ষয়ে নির্ণয় করে থাকি, কিন্তু আজকে এটা আমাকে কয়ে নির্ণয় করতে বলছে। আমরা মোট লাভ বা ক্ষতির পরিমাণ মানে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য আমরা আগে খাতায় লিখব 2 নং প্রশ্নের সমাধান, লিখব হচ্ছে ক, নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। আমরা নিট লাভ বা ক্ষতি কোথা থেকে নির্ণয় করি? আমরা যদি যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী অধ্যায়টা দেখি, আমাদের মূল করণীয় কয়টি? আমাদের মূল করণীয় 3টি। মূল করণীয় কী কী? আমাকে হিসাবকাল শেষে আয় বিবরণী প্রস্তুত করতে হয়। আমরা আয় বিবরণী কেন প্রস্তুত করি? আমরা আয় বিবরণী প্রস্তুত করি মোট মুনাফা, পরিচালন মুনাফা এবং নিট মুনাফা নির্ণয়ের জন্য। তারপরে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি। সংরক্ষিত আয় বিবরণী কেন আমরা প্রস্তুত করি? সমাপনী সংরক্ষিত আয়ের জের নির্ণয়ের জন্য। এবং সর্বশেষে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি একটা নির্দিষ্ট হিসাবকালের শেষের দিনে কারবারে মোট কত টাকা সম্পত্তি আছে তা জানার জন্য এবং কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে তা জানার জন্য। তাহলে আমাকে এখানে কয়ে বলছে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে নিট লাভ বা ক্ষতির পরিমাণ কোথা থেকে নির্ণয় করব? আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। আমরা তাই লিখব ক, নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। লিখে আমরা লিখব বিবরণ টাকা টাকা টাকা। আমরা এই যে নিট লাভ বা ক্ষতি যে বের করব কোথা থেকে? আমরা মোট লাভ থেকে। এই মোট লাভ যে 61,000 টাকা দেওয়া আছে মানে কি? কারবারের পরিচালনা আয় তথা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর এই 61,000 টাকা পাওয়া গেছে। তাহলে এইখান থেকে আমরা আসলে নিট লাভ বা ক্ষতি বের করব। তাহলে আমরা প্রথমেই লিখব মোট লাভ প্রশ্ন মতে 61,000 টাকা। তার মানে আমাদের অলরেডি 2টা ধাপ করে এই রেজাল্টটা আমরা দেখতেছি আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই 61,000 অর্থাৎ মোট লাভ থেকে আমরা প্রথমে পরিচালন ব্যয় বাদ দিব। আমরা পরিচালন ব্যয় কোনগুলোকে জানি? অফিস ও প্রশাসনিক ব্যয়, বিক্রয় ও বন্টন ব্যয়। তাহলে আমরা রেওয়ামিল থেকে প্রথমে চেক করি। রেওয়ামিলে প্রথমে আছে ক্রয়। ক্রয়টা হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ, এটা আসলে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ে লেখা হয়। তাহলে বিকৃত পণ্যের ব্যয় তো এখানে বাইর করতে হবে না, কারণ আমাকে তো মোট লাভ দিয়ে দিছে, ক্রয়ের কোনো কাজ নাই। প্রাপ্য হিসাব সম্পত্তি দ্বারা সম্পত্তি সম্পদ, এই যে বেতন, বেতনটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তাহলে আমরা লিখব বাদ পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় হিসেবে প্রথমেই লিখব বেতন। বেতনে কি সমন্বয়ে কোনো কাজ আছে? বেতনের সমন্বয়ে কোনো কাজ নাই। যেহেতু কোনো কাজ নাই, তাহলে বেতন আমরা দ্বিতীয় ঘরে লিখব। তাহলে বেতন কত টাকা আছে এখানে? 22,000 টাকা দ্বিতীয় ঘরে লিখব। ওকে, বেতন গেল। আয়কর লিখব না, কারণ আয়করটা হচ্ছে সংরক্ষিত আয়ের দফা, লভ্যাংশ প্রদান সংরক্ষিত আয়ের দফা, ব্যাংকজন উদ্বৃত্ত সম্পদ, প্রাথমিক খরচ এটা হচ্ছে অলিক সম্পদ, শেয়ার মূলধন এটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব, বিক্রয় এটা আমাদের আয়, এটা অলরেডি হয়ে গেছে, প্রদেয় হিসাব দায়, আয়কর সঞ্চিতি এটা হচ্ছে আমাদের দায় বলতে হচ্ছে আয়কর থেকে বিয়োগ হয়, সাধারণ সঞ্চিতি এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব, সংরক্ষিত আয় এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক, এটা আসলে সংরক্ষিত আয় বিবরণীতে বসে। তার মানে আর কোনো আমাদের এখানে ব্যয় নেই। এখন আমরা সমন্বয় চেক করি। 1 সমাপনী মজুদ কোনো ব্যয় না, 2 অলিখিত ক্রয় এটার কাজ হয়ে গেছে, 3 প্রাপ্য হিসাবের উপর 10% অনাদি পাওনা সঞ্চিতি রাখতে হবে। এই যে প্রাপ্য হিসাবের উপর 10% যে অনাদি পাওনা সঞ্চিতি রাখতে বললো, এটাকে আমরা বলি নতুন অনাদি পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে লিখি, অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদি পাওনা সঞ্চিতি। কিন্তু এই অঙ্কে অনাদি পাওনাও নেই, পুরাতন অনাদি পাওনা সঞ্চিতিও নেই। তাহলে আমরা নতুন অনাদি পাওনা সঞ্চিতি শুধু লিখবো, এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তাহলে লিখবো আমরা এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি।
নতুন অনাদি পাওনা সংস্কৃতি কি? এটা পরিচালন ব্যয়। এটা কার উপর কাটতে হয়? প্রাপ্য হিসাবের উপর কাটতে হয়। তাহলে আমাদের রেওয়া মিলে প্রাপ্য হিসাব কত? আমরা রেওয়া মিলে যদি দেখি আমাদের প্রাপ্য হিসাব 25,000 টাকা। প্রাপ্য হিসাবের কি নর্মালি কোনো কাজ আছে? কাজ নেই। তাহলে এই 25,000 টাকার উপর সরাসরি আমি পার্সেন্ট কাটবো। কত পার্সেন্ট কাটতে বলছে? 10%। আমি 25,000 10%, এই যে 25,000 10% কাটলে আমরা নতুন অনাদি পাওনা সংস্কৃতি পাবো 2500 টাকা। তাহলে আমাদের নতুন অনাদি পাওনা সংস্কৃতি লেখা হয়ে গেল। তারপরে আমরা সমন্বয় দেখব, 4 নম্বর সমন্বয়, সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর, এটা সংরক্ষিত আয়ের দফা। তাহলে আমাদের আর কোনো দফা নেই। এখন আমরা আরেকবার রেওয়ামিলে চেক করবো। ইজারা সম্পত্তি ছিল, ইজারা সম্পত্তি 10 বছর, 21,300 টাকা। তাহলে আমরা 10 বছরের জন্য একটা সম্পত্তি লিজ নিছি। এই যে আমি 21,300 টাকায় যে সম্পত্তি লিজ নিছি, আমার প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সমানুপাতিক হারে আসলে শূন্য হচ্ছে। এটাকে আমরা বলি অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন। এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন এটা কিভাবে পাবো? আমরা 21,300-কে আমরা আসলে 10 দ্বারা ভাগ করে, 10 দ্বারা ভাগ করে, তাহলে 21,300-কে যদি 10 দ্বারা ভাগ করি আমরা 2,130 টাকা পাবো ইজারা সম্পত্তির অবলোপন। আমাদের এই প্রতিষ্ঠানে আর কোনো পরিচালন ব্যয় নেই। এই তিনটে ব্যয় যদি যোগ করি তাহলে আমি পরিচালন ব্যয়ের সমষ্টি পাবো 26,630 টাকা। তাহলে আমি মোট লাভ 61,000 টাকা থেকে যদি পরিচালন ব্যয় বিয়োগ করি 26,630 টাকা, তাহলে আমরা যে টাকাটা পাবো 34,370 টাকা। এটাকে নর্মালি আমরা বলি পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বিয়োগ করি, দেন আমরা নিট মুনাফা পাই। কিন্তু আমাদের এই অঙ্কে আমরা যে অঙ্কটা করতেছি এখানে অপরিচালন আয় নাই, লিখবো না, অপরিচালন ব্যয় নাই, লিখবো না। যেহেতু অপরিচালন আয়ও নাই, ব্যয়ও নাই, তাই এই 34,370 টাকাকে আর লিখবো না পরিচালন মুনাফা নামে। এইটাই সরাসরি আমাদের নিট লাভ। তাহলে আমাদের কয়ের আনসার হয়ে গেল নিট লাভের পরিমাণ 34,370 টাকা। খুব সহজে কিন্তু আমরা কয়ের আনসার করে ফেলতে পারলাম। ওকে, এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয়ে বলছে কর বাদ নিট মুনাফা 50,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী দেখাও। আমি তোমাদেরকে বারবার বলতেছি যে আমরা যৌথ মূলধনী কারবারের যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি, আর্থিক বিবরণীর মূল করণীয় 3টা। আয় বিবরণী প্রস্তুত করতে হয়, সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে আমাকে এখানে কিন্তু ক্ষয় স্পষ্ট বলছে সংরক্ষিত আয় বিবরণী দেখাও, তার মানে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। এই যে সংরক্ষিত আয় বিবরণী আমি প্রস্তুত করব, এই সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমাদের কিন্তু নিট মুনাফা লাগবে। আমার ক্ষয়ে তাই বলে দিছে কর বাদ নিট মুনাফা 50,000 টাকা ধরে। আমাকে কি বলছে? রক্ষিত আয় বিবরণী দেখাও। আমরা সংরক্ষিত বা রক্ষিত আয় বিবরণী কেন প্রস্তুত করি? সমাপনী সংরক্ষিত রক্ষিত আয়ের জের নির্ণয়ের জন্য। আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি, সংরক্ষিত আয় বিবরণীতে শুধুমাত্র নির্দিষ্ট কিছু হিসাবগুলো লিপিবদ্ধ করি। তাহলে আমরা খটা করার চেষ্টা করি। তাহলে আমরা লিখব প্রথমে প্রতিষ্ঠানের নাম যমুনা লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী, তার নিচে লিখব 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, দিয়ে লিখব তোমার বিবরণ টাকার ঘর 2টা। আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব, আমাদের রেওয়া মিলে আমাদের যে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জের থাকে এইটা দ্বারা আমরা আসলে সংরক্ষিত আয় বিবরণী শুরু করব। তাহলে আমরা দেখতেছি এই যে সংরক্ষিত আয় আমাদের 43,000 টাকা আছে 1/1/2022। এই তারিখটা আসলে ইম্পর্টেন্ট না, রেওয়া মিলে যেটা সংরক্ষিত আয়ের জের দেওয়া থাকে এটাই প্রারম্ভিক, তাই আমি লিখব প্রারম্ভিক সংরক্ষিত আয় এই 43,000 টাকা। লেখার পর এই 43,000 টাকার সাথে আমাদের ক্ষয়ে যে বলা আছে কর বাদ নিট মুনাফা 50,000 টাকা, এটা চলতি বছরের নিট মুনাফা, এটা আমরা যোগ করব। লিখব কর বাদ নিট মুনাফা। এই প্রশ্ন মতে আমাদের প্রশ্নে দেওয়া আছে 50,000 টাকা, এই 50,000 টাকা যোগ করব। তাহলে আমরা আমাদের এখন বন্টনযোগ্য মুনাফা পাবো 93,000 টাকা। তার মানে আমাদের হাতে চলতি বছরে 93,000 টাকা মুনাফা বাবদ আছে। এই 93,000 টাকা থেকে আমরা বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করব। এই বিভিন্ন পক্ষ কারা? সরকারকে আমরা আয়কর প্রদান করব, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেব এবং সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করব এবং বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব, যেমন সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর করব, আমরা কল্যাণ তহবিল স্থানান্তর করব, লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর করব। করে আমি আসলে এই টাকা থেকে ওই মুনাফা বন্টন দফাগুলো বাদ দিয়ে আমরা সমাপনী সংরক্ষিত আয়ের জের পাবো। আমরা তাই লিখবো এখানে বাদ মুনাফা বন্টন দফাসমূহ, মুনাফা বন্টন দফাসমূহ। তাহলে আমি আবারও বলতেছি, আমরা যখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব, আমাদের রেওয়া মিলে যে প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জের আছে ওই প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জেরের সাথে চলতি বছরের নিট মুনাফা যোগ করব, করে যে টাকাটা পাবো এটা বন্টনযোগ্য মুনাফা। এই টাকাটা থেকে আমরা বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করব। এই বিভিন্ন পক্ষকে যে মুনাফা বন্টন করব সেটা দফা 4টা, রেওয়া মিল থেকে আসবে 2টা, সমন্বয় থেকে আসবে 2টা। তাহলে আমরা একটু দেখে নিই রেওয়া মিল থেকে কী কী নিয়ে আসবো। রেওয়া মিল থেকে আমি বারবার তোমাদেরকে বলতেছি
যে দুইটা দফা আনবো, একটা হচ্ছে সরকারকে আমরা আয়কর যত টাকা দেবো সেটা রেওয়া মিল থেকে নিয়ে আসবো, এবং আমরা শেয়ার হোল্ডারদের, বিশেষ করে সাধারণ শেয়ার হোল্ডারদের আমরা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার আগে যে লভ্যাংশ প্রদান করছি সেটা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে থাকতে পারে বা লভ্যাংশ প্রদান নামে থাকতে পারে, এটা রেওয়া মিলে থাকবে। তাহলে আমরা যদি রেওয়া মিল চেক করি, প্রথমেই দেখতেছি আমাদের আয়কর আমরা চলতি বছরে 5,000 টাকা প্রদান করছি। এই যে আমরা আয়কর যে 5,000 টাকা দিছি, এটা গত বছরের আয়কর। আয়করের সিস্টেমটা হচ্ছে এটা 2022 সালে চলতেছে। 2022 সালের আয়কর যত টাকা দিতে হবে এটা আমি আগামী বছর পে করব, পরিশোধ করব। তাহলে আমরা এই বছর আয়কর দিছি 5,000 টাকা, এটা আসলে গত বছরের আয়কর। আমরা যে আয়কর 5,000 টাকা দিছি, এটা লেখার সিস্টেমটা কি? আমরা আয়কর ইনার কলামে লিখবো 5,000, সিস্টেমটা বোঝো আগে। ইনার কলামে লিখবো 5,000, এইখান থেকে মাইনাস করবো পুরাতন আয়কর যদি রেওয়া মিলে থাকে। আমাদের কিন্তু এই অঙ্কে পুরাতন আয়কর আছে, আয়কর আমাদের 5,000 রেওয়া মিলে আছে। পুরাতন আয়কর এই যে পুরাতন আয়কর সঞ্চিতি 10,000 টাকা আছে। এই পুরাতন আয়কর সঞ্চিতি বিষয়টা আমাকে ক্লিয়ার হতে হবে। পুরাতন আয়কর সঞ্চিতি মানে কি? আমরা গত বছর নিট লাভ থেকে যত টাকা সরিয়ে রাখছি, গত বছর আয়কর প্রদান দিব এই মর্মে, সেটা আমাদের এই বছরের রেওয়া মিলে আসলে আয়কর সঞ্চিতি নামে আছে। আমাদের সিস্টেমটা কি? আমি যখন 2021 সালে আয় বিবরণী প্রস্তুত করছি, ধরো আমাদের 21 সালে কর পূর্ব নিট মুনাফা বের হয়েছিল 1,10,000 টাকা, ধরে নাও এটা কর পূর্ব আসলে আমাদের নিট মুনাফা, এটা 2021 সালে, একটু বুঝতে হবে তোমাকে। আমার কিন্তু এটা 22 সালের অঙ্ক, আমি 21 সালের কথা বলতেছি। 21 সালে ধরে নাও তোমার কর পূর্ব নিট মুনাফা বের হয়েছিল 1,10,000 টাকা। সেইখান থেকে তুমি 21 সালে আয়কর প্রদান করবা এই মর্মে তুমি 10,000 টাকা এখান থেকে সরিয়ে রাখছো। তাহলে এই 1,10,000 টাকা থেকে তুমি ধরে নিয়েছো তোমাকে 10,000 টাকা আয়কর দিতে হবে, যেটাকে তুমি নতুন আয়কর সঞ্চিতি নামে এইখান থেকে বাদ দিছো। এখন সিস্টেমটা, এই আয়কর যে 10,000 টাকা তুমি সরিয়ে রাখছো, ওই আয়করটা ওই বছরে তুমি দিবে না, ওই আয়করটা আসলে 21 সালের আয়করটা দিবা 2022 সালে। এটা তোমাকে বুঝতে হবে সিস্টেমটা। তাহলে তুমি 2021 সালে সরিয়ে রাখছো কত? নিট লাভ থেকে 10,000 টাকা। কথা বুঝতে পারছো? কী জন্য সরিয়ে রাখছো? কারণ তুমি 21 সালের আয়কর দিবা 22 সালে এই টাকা থেকে। কিন্তু তুমি এইখানে দেখতেছো তুমি তো আয়কর দিছো এই বছরে 5,000 টাকা, ঝামেলা তো এই জায়গায় বাড়ছে, এই জায়গায় একটু ব্যতিক্রমী। তাহলে আমরা নর্মালি কী করবো? আয়কর ইনার কলমে লিখবো 5,000, সেখান থেকে মাইনাস করবো পুরাতন আয়কর, এটা আমরা নিয়মটা জানি, পুরাতন আয়কর সঞ্চিতি। আমি 10,000 টাকা যদি বিয়োগ করি, আমার তো আসলে মাইনাস ফিগার বের হয়। আমার এই জায়গাগুলোয় মাইনাস ফিগার কিন্তু স্কিপ করতে হবে। মাইনাস ফিগার কেন বের হচ্ছে? আমার আয়কর বাবদ আমার কাছে টাকা আছে 10,000, মানে আমি যে আয়কর এই বছরে দেবো, এই 10,000 টাকা থেকে কিন্তু আমি 5,000 আয়কর দেবো। তাহলে আমি যদি 10,000 টাকা থেকে 5,000 টাকা আয়কর দেই, আমার তো 5,000 টাকা বেঁচে গেল। এই যে 5,000 টাকা বেঁচে গেল, এটা তো আমার আয় বাবদ রয়ে গেল, কারণ আয়কর সঞ্চিতি আমি যে রেখে দিছি 10,000 টাকা, এই টাকা তো আমার হাতে আছে। এই দেখো ভালো করে বোঝো এটা তুমি একটু, আয়কর সঞ্চিতি 10,000 টাকা, এটা তো আমার হাতে আছে। এই 10,000 টাকা থেকে কি দেবো? আয়কর দেবো। এই 10,000 টাকা থেকে আমি কত টাকা আয়কর দিলাম? 5,000 টাকা আয়কর দিলাম, 5,000 টাকা আয়কর দিলাম। তাহলে আমার কত টাকা রয়ে গেল? 5,000 টাকা রয়ে গেল। এই 5,000 টাকা যে রয়ে গেল, এই 5,000 টাকা চলতি বছরের আয়ের সাথে গিয়ে যোগ হবে। মাইনাস সাইন অটোমেটিকলি চলে আসছে, কারণ 5,000 থেকে যদি আমি 10,000 বিয়োগ করি, আসলে আমার মাইনাস 5,000 হয়। এই মাইনাস সাইনটাকে স্কিপ করার জন্য এখন আমি কি করব? যদি পুরাতন আয়কর সঞ্চিতি বড় হয়, তখন তুমি এই জায়গায় যোগ করে দেবে, এটা নিয়ম, মাইনাস সাইনটাকে স্কিপ করার জন্য। কারণ আমি 10,000 টাকা যোগ করে পরে যদি 5,000 টাকা দেই, আর মাইনাস সাইন হচ্ছে না। তাহলে এটা কখন করব? যখন পুরাতনটা বড় হবে, পুরাতনটা বড় হবে, বড় হলে আমি করব, অন্যথায় করব না। তাহলে লিখবো যোগ পুরাতন আয়কর সঞ্চিতি, এই 10,000 টাকা এখানে যোগ করে দিলাম। তাহলে এখন আমার মুনাফা গিয়ে দাঁড়ালো কত? 1,03,000 টাকা। এই 1,03,000 টাকা থেকে আমরা এখন বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করব। প্রথমে দেবো আয়কর, এই লিখবো আয়কর, তখন এইখানে পুরাতনটা আর বিয়োগ করবো না। আয়কর এই যে 5,000 টাকা দিলাম, তাহলে আয়কর এই 5,000 টাকা মূলত কই থেকে দিলাম? এই 10,000 টাকা থেকে দিলাম। তাহলে 10,000 টাকা থেকে আমি যে 5,000 টাকা আয়কর দিলাম, তাহলে এখনও তাহলে লাভে কত টাকা রয়ে গেল? 5,000 টাকা রয়ে গেল, মানে প্লাস ফিগার হয়ে গেল, আমার মাইনাস সাইনটা স্কিপ হয়ে গেল। মূল পয়েন্টটা হচ্ছে এটা। তারপরে লভ্যাংশ প্রদান আমি লিখবো, এই যে লভ্যাংশ প্রদান আমি লিখবো 15,000 টাকা। এই দুটো আসবে রেওয়া মিল থেকে। সমন্বয় থেকে কি আসবে? ঘোষণাকৃত লভ্যাংশ এবং বিভিন্ন তহবিলে আমি যদি টাকা স্থানান্তর করি, তাহলে আমি দেখি আমাদের সমন্বয়ে ঘোষণাকৃত লভ্যাংশ আসে কিনা। তাহলে আমি যদি দেখি, আমি দেখতেছি আমাদের সমন্বয়ে ঘোষণাকৃত লভ্যাংশ নাই বা প্রস্তাবিত লভ্যাংশ নাই, কিন্তু 4 নম্বর সমন্বয়ে আছে সাধারণ সঞ্চিতি তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। তাই আমি লিখবো সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর এই 5,000 টাকা। তাহলে আমাদের কিন্তু বন্টনযোগ্য মুনাফা ছিল 1,30,000 টাকা। বিভিন্ন পক্ষকে মুনাফা বন্টন করলাম কত টাকা? 25,000 টাকা। তাহলে আমি 1,03,000 টাকা থেকে যদি 25,000 টাকা মুনাফা বন্টন করি, তাহলে আমার সমাপনী সংরক্ষিত আয়ের জের 78,000 টাকা রয়ে যাবে। এটাকে আমরা বলতেছি সমাপনী সংরক্ষিত আয়ের জের, সমাপনী সংরক্ষিত আয়ের জের কত টাকা? 78,000 টাকা। তাহলে আমি আবারও বলি, আমরা সংরক্ষিত আয় বিবরণীতে মূলত কি করব?
আমরা প্রারম্ভিক সংরক্ষিত আয়ের সাথে চলতি বছরের নিট মুনাফা যোগ করব, করে সেখান থেকে বাদ শিরোনামে আমরা মুনাফা বন্টন দফাসমূহ বিয়োগ করব বা বাদ দেব। মুনাফা বন্টন দফা মূলত কয়টা? 4টা। এক, আয়কর রেওয়ামিল থেকে লভ্যাংশ প্রদান বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। রেওয়ামিল থেকে সবসময় 2টা আসবে, আয়কর প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। সমন্বয় থেকে আসবে 2টা, একটা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ, আরেকটা হচ্ছে বিভিন্ন তহবিলে টাকা স্থানান্তর। যেমন আমরা যদি কল্যাণ তহবিলে টাকা স্থানান্তর করি, লভ্যাংশ সমতাকরণ তহবিলে টাকা স্থানান্তর করি এবং সাধারণ সংস্থাতে টাকা স্থানান্তর করি, তাহলে এটা আমরা আসলে মুনাফা বন্টন দফা হিসেবে দিব। আর আরেকটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আয়করের সাথে আমরা আয়কর থেকে পুরাতন আয়কর বিয়োগ করি। আমাদের আয়কর থেকে পুরাতন আয়কর বিয়োগের বিষয়টা কেমন, যে আমাদের ধরো আয়কর আছে 5,000, এই বছর আমি আয়কর দিচ্ছি 5,000, রেওয়ামিলের ডেবিট দিকে আয়কর আছে 5,000 এবং রেওয়ামিলের ক্রেডিট দিকে আয়কর সঞ্চিতি, এই যে আয়কর সঞ্চিতি ধরো 10,000-এর বদল 2,000 আছে, তখন আমি এইখানে মাইনাস করতাম 2,000, তাহলে আর কিন্তু আমাদের মাইনাস সাইন আসতো না। তখন আমি আসলে চলতি বছরের মুনাফা থেকে আমি আয়কর দিতাম কত? 3,000, কারণ আমি এই বছর আয়কর দিলাম 5,000, গত বছর আমার হাতে টাকা আছে কত? গত বছর থেকে 2,000, এটা গত বছর থেকে আছে। তাহলে 5,000 টাকা যে আমি এই বছর আয়কর দিলাম, 5,000 টাকার মধ্যে গত বছর থেকে আছে 2,000, তাহলে এই বছর এই মুনাফা থেকে আমাকে 3,000 টাকা দিতে হবে। তো এমনটা কখন হবে? যখন আয়কর বড় হবে, পুরাতন আয়কর ছোট হবে। কিন্তু যদি তার উল্টোটা হয়, যে আমাদের এইখানে এই বছর আয়কর দিতে হবে 10,000, কিন্তু আমি আমার এই অঙ্কে দেখতেছি আয়কর সঞ্চিতি, পুরাতন আয়কর সঞ্চিতি 10,000, তাহলে আমি যদি এখানে 10,000 টাকা বিয়োগ করি, তাহলে বিষয়টা কী দাঁড়াবে? বিষয়টা আসলে -5,000 হয়ে যাবে, -5,000 হয়ে যাবে। তাহলে আসলে এইখানে কোনো মাইনাস সাইন আনা যাবে না, হিসাব বিজ্ঞানে মাইনাস সাইন পরিহারযোগ্য। তাহলে এটাকে স্কিপ করার জন্য আমি কী করবো? মাইনাস সাইনটাকে স্কিপ করার জন্য এই যে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আসলে আমি আমাদের যে বন্টনযোগ্য 93,000 টাকা মুনাফা ছিল তার সাথে আগে যোগ করে দেবো, তখন আমার বন্টনযোগ্য মুনাফা বেড়ে যাবে 1,03,000 টাকা। এইখান থেকে আমি কি করব? এই 5,000 টাকা আয়কর দেবো। তাহলে আলটিমেটলি আমরা কি 1,03,000 টাকা থেকে 5,000 টাকা আয়কর দিলাম, না আসলে 10,000 টাকা থেকে 5,000 টাকা আয়কর দিলাম? আসলে এই 10,000 টাকা থেকে 5,000 টাকা আয়কর দিলাম, আর বাকি এই 15,000 টাকা এবং এই 5,000 টাকা আসলে মোট টাকা থেকেই দিলাম। মূল বিষয়টা হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা খও করে ফেললাম, খ আমাদের ডান। এখন আমরা গয়ের সমাধান করব। গয়ে বলছে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 60,000 টাকা ধরে 31 ডিসেম্বর 2022 তারিখে যমুনা লিমিটেডের শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহের সমষ্টি নির্ণয় করো। তার মানে আমাদের গয়ে সমাপনী রক্ষিত বা সংরক্ষিত আয়ের জের দিয়ে আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমাদের রাইট সাইডের, অর্থাৎ আমরা লেফট সাইডে তো অ্যাসেট নির্ণয় করি, আর রাইট সাইডে আমরা L+SE অর্থাৎ দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত নির্ণয় করি। কারণ আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী মানে কি? A = L+SE। তার মানে একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকা সম্পদ আছে এটা নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, এবং আমার কারবারে কত টাকার দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত আছে এটা নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। তাহলে আমাকে মূলত গয়ে এই পার্টটা নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা লিখব গ, লিখব প্রতিষ্ঠানের নাম যমুনা লিমিটেড, এর আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে আংশিক, তার নিচে লিখব 2022 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, দিয়ে লিখব শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় টাকা টাকা টাকা। এখন এই শেয়ার হোল্ডারদের শর্ত দায়ে এখানে 2টা খণ্ড আছে। প্রথমে শেয়ার হোল্ডারদের শর্ত, তো প্রথমেই লিখবো আমরা শেয়ার হোল্ডারদের শর্ত। শেয়ার হোল্ডারদের শর্ত আমরা 5টা দফা নিয়ে গঠন করি বা গঠিত করি। এই 5টা দফার মধ্যে আমরা জানি প্রথমে রেওয়ামিল থেকে আসবে শেয়ার মূলধন। আমাদের রেওয়ামিলে দেখো শেয়ার মূলধন দেওয়া আছে। রেওয়ামিলে যে শেয়ার মূলধন দেওয়া থাকে এটা হচ্ছে আসলে বিলিখিত শেয়ার। তার মানে এই যৌথ মূলধনী কারবার জনগণের কাছে কত শেয়ার বিক্রি করছে, কারণ একটা যৌথ মূলধনী কারবার সরকারের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার নিয়ে নিবন্ধন লাভ করে। এই নিবন্ধিত শেয়ার জনগণের কাছে পর্যায়ক্রমে বিক্রয় করার চেষ্টা করে। এখন যত শেয়ার বিক্রয় করে তত শেয়ারের শেয়ার হোল্ডার আসলে ওই প্রতিষ্ঠানটার মালিকানা দাবি করে। তাহলে এই প্রতিষ্ঠান 10,000 শেয়ার বিক্রি করছে প্রতি শেয়ার 10 টাকা মূল্যে, তার মানে এই প্রতিষ্ঠানের এখন শেয়ার হোল্ডার আছে 10,000 শেয়ারের মালিক। এটাকে আমরা বলতেছি শেয়ার মূলধন অর্থাৎ বিলিকৃত শেয়ার মূলধন। ওকে, তাহলে প্রথমেই লিখবো আমরা শেয়ার মূলধন, এটা বিলিকৃত। এই যে আমরা 1 লক্ষ টাকা সরাসরি দ্বিতীয় ঘরে দেবো, এটা হচ্ছে মালিকানা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের প্রথম উপাদান। তারপরে আমরা আসবো আমাদের রেওয়ামিলে যদি সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল থাকে, আমাদেরকে আছে দেখি, আমরা একটু চেক করি সাধারণ সঞ্চিতি তহবিল আছে কিনা। আছে, এই যে সাধারণ সঞ্চিতি 10,000 টাকা। তাহলে আমরা লিখবো সাধারণ সঞ্চিতি, এটার কাজ আছে। সাধারণ সঞ্চিতি প্রথম ঘরে লিখলাম 10,000 টাকা। আমরা চলতি বছরে নির্লাভের টাকা থেকে সাধারণ সঞ্চিতি তহবিলে 5,000 টাকা স্থানান্তর করছি। তাহলে আমাদের আগে থেকে সাধারণ সঞ্চিতি ছিল 10,000, চলতি বছরে আরও নির্লাভের টাকা থেকে ওইখানে স্থানান্তর করছি 5,000, তাহলে ওই টাকাটা এখন কত হবে? 15,000। তাই আমি লিখবো যোগ চলতি বছরে স্থানান্তর 5,000। তাহলে এখন টাকাটা গিয়ে দাঁড়াবে কত? 15,000। এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 3 নম্বর আসবে শেয়ার অধিহার। এই অঙ্কে কি শেয়ার অধিহার আছে? নাই, বাতিল।
4 নম্বর আসবে লভ্যাংশ সমতাকরণ তহবিল, নাই বাতিল। 5 নম্বরে আসবে সমাপনী রক্ষিত আয়ের জের, আছে সমাপনী রক্ষিত আয়ের জের গয়ে এই যে দেওয়া আছে 60,000 টাকা, এই লিখবো সমাপনী রক্ষিত আয়ের জের, এটা প্রশ্ন মতে এই 60,000 টাকা। আরেকটা থাকতে পারে, এটা অনিয়মিত, সেটা প্রতিপূরক তহবিল, প্রতিপূরক তহবিল এখানে নাই। তাহলে আমরা এখানে আসলে 5টার মধ্যে 3টা দফা দেখতেছি, এই 3টা দফাকে যোগ করলে আমরা আসলে এসই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আমি পাবো 1,75,000 টাকা। এই জিনিসটাই আসলে আমরা যদি আমাদের বই বা সাপ্লিমেন্টগুলোয় দেখি, আমরা এই জিনিসটাকে 2টা খণ্ডে লিখি। এই জিনিসটা অর্থাৎ প্রথমে আমরা মূলধনটাকে আলাদা লিখি, কীভাবে আলাদা লিখি একটু ওটাও বলে দিই, তোমরা যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে করতে পারবা। আমরা মূলধনের ক্ষেত্রে আগে লিখি অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন আমরা একদম তৃতীয় ঘরে লিখে আমরা কি করে দিই, ক্লোজ করে দিই। তারপরে আমরা নিচে লিখি ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত ও আদায়কৃত মূলধন, দিয়ে আমরা এইটা লিখবো আসলে আমাদের রেওয়া মিলে যেটা আছে 10,000 শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যের, দিয়ে আমরা আসলে এইটা দিব একদম তৃতীয় ঘরে 1 লক্ষ। আমরা যদি বইয়ের মতো করে লিখি তৃতীয় ঘরে 1 লক্ষ, এটা তৃতীয় ঘরে থেকে যাবে। তারপরে আমরা লিখবো সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্তে আসলে আমরা এই 2টা জিনিস লিখবো, সাধারণ সঞ্চিতি আর সমাপনী সংরক্ষিত আয়। তখন আমরা এইটা দ্বিতীয় ঘরে দেবো 15,000 60,000, তখন এটা দেবো আমি এই ঘরে 75,000। আর বিষয়টা দেখো তো তুমি আলটিমেটলি কী দাঁড়াইলো, শেয়ার মূলধন লিখলা 1 লাখ আর সঞ্চিত উদ্বৃত্ত লিখলা 75,000। এইভাবে আমি না লিখে আমি সরাসরি এইভাবে দেখাই, আসলে এটা নিয়ে তোমার মার্ক হারার কোনো এখানে বিষয় নাই, তুমি এইভাবে দাও ইনশাআল্লাহ তুমি এখানে A+ পাবা। তাহলে ওকে, আমরা শেয়ার হোল্ডারদের শর্ত লিখে ফেললাম। এরপরে আমরা আসবো এখন আসবো আমরা এলটাকে আমরা 2টা খণ্ডে বিভক্ত করি, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা চলতি দায়। আমাদের এই অঙ্কে কি দীর্ঘমেয়াদী দায় আছে, ঋণ আছে, ঋণ নাই, লিখবো না, তাই এখন লিখবো আমরা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এই চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থায় আমরা কী আনি, চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থায় প্রথমে চলতি দায় হিসাবে আমরা দেখবো ব্যাংক জমাতিরিক্ত আছে কিনা, অঙ্কে শুরু থেকে আসি ব্যাংক জমাতিরিক্ত নাই, বাতিল। তারপরে দেখবো প্রদেয় নোট বা বিল আছে কিনা, নাই, বাতিল। প্রদেয় হিসাব আছে, এই যে প্রদেয় হিসাব আমাদের আছে 12,000 টাকা, লিখবো প্রদেয় হিসাব প্রথম ঘরে 12,000, কেন, কাজ আছে। প্রদেয় হিসাবের কাজটা কার সাথে সম্পর্কিত, ক্রয়ের সাথে। প্রাপ্য হিসাবের কাজ বিক্রয়ের সাথে সম্পর্কিত, প্রদেয় হিসাবের কাজ ক্রয়ের সাথে সম্পর্কিত। এই দেখো 2-এ অলিখিত ক্রয় আছে। সমন্বয়ে যদি অলিখিত ক্রয় থাকে এবং অলিখিত বিক্রয় থাকে, সমন্বয়ে ক্রয় বিক্রয় থাকলেই, হিসাবভুক্ত হয়নি বলা থাকলে বা অলিখিত থাকলেই ধরে নিতে হবে এটা ধারে বা বাকিতে ক্রয় বিক্রয়। তাহলে অলিখিত ক্রয় 5,000 টাকা, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে আমি বাকিতে ক্রয় করছি 5,000 টাকা। তাহলে বাকিতে ক্রয় করলে মানুষ আমার কাছে টাকা পাবে, এটাকে তো আমরা প্রদেয় হিসাব বলি। তাহলে আমাদের রেওয়া মিলে প্রদেয় হিসাব 12,000 টাকা, চলতি বছরে আমি আরও 5,000 টাকা ধারে বা বাকিতে পণ্য ক্রয় করছি, মানে মানুষ আরও 5,000 টাকা আমার কাছে পাবে, এটা লিখিত হয়নি, তাই আমি এখন যোগ করব, যোগ অলিখিত ক্রয় 5,000। তাহলে এখন আমাদের টোটাল প্রদেয় হিসাব কত হবে, 17,000। আবার আমরা দেখতেছি ক্রয় ফেরত 1,000, এই সমন্বয়ে ক্রয় ফেরত আছে মানে কি, এটা অলিখিত ক্রয় ফেরত। তাহলে ক্রয়ের সাথে প্রদেয় হিসাবের সম্পর্ক, আমি যখন বাকিতে ক্রয় করি প্রদেয় হিসাব বাড়ে, বাকিতে ক্রয়কৃত পণ্য আমি যদি ফেরত পাই তাহলে আমার প্রদেয় হিসাব কমবে। তাহলে এখানে যেহেতু ক্রয় ফেরত এটা অলিখিত, তাহলে লিখবো মাইনাস অলিখিত ক্রয় ফেরত, কারণ ক্রয়ের সাথে ফেরতের সম্পর্ক বিপরীতমুখী। ক্রয়কৃত পণ্য নিম্নমানের জন্য আমি ফেরত দিব। তা আমি যদি ক্রয় ফেরত নিম্নমানের জন্য ক্রয়কৃত পণ্য ফেরত দেয়, তাহলে যেমন ক্রয় কমে যায় প্রদেয় হিসাবও কমে যায়, এই জন্য প্রদেয় হিসাব কমালাম 1,000। তাহলে এখন আমাদের নিট প্রদেয় হিসাব কত, এটা হচ্ছে 16,000। এটা একবারে আমরা তৃতীয় ঘরে দিছি, কেন, কারণ আমাদের এখানে আর কোনো চলতি দায়ও নাই, ভবিষ্যৎ ব্যবস্থাও নাই। তার মানে আমরা তো প্রদেয় হিসাব লিখলাম, প্রদেয় হিসাবের পর আমরা চলতি দায় হিসেবে কী জানি, সমন্বয়ে দেখবো বকেয়া ব্যয়, কোনো ব্যয় বকেয়া নাই। তারপরে আমরা কি জানি, অগ্রিম আয়, কোনো এখানে আয় অগ্রিম নাই। আমাদের চলতি দায় এই 5টা। ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে কি জানি, ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে জানি যদি সমন্বয়ে আমাদের ঘোষণাকৃত লভ্যাংশ থাকে বা প্রস্তাবিত লভ্যাংশ থাকে, তখন আমরা এটা ভবিষ্যৎ ব্যবস্থায় লিখবো। যদি সমন্বয়ে আয়কর সঞ্চিতি থাকে, আমরা এখানে নতুন আয়কর সঞ্চিতি ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে লিখবো। যদি সমন্বয়ে কল্যাণ তহবিল থাকে, তাহলে আমি এখানে কল্যাণ তহবিল ভবিষ্যৎ ব্যবস্থা হিসাবে লিখবো। এই হচ্ছে বিষয়। তাহলে যেহেতু নাই, তাহলেই আমি চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা এখানে একটাই পেয়েছি প্রদেয় হিসাব, তাই প্রদেয় হিসাবে একদম যোগফল তৃতীয় ঘরে দিয়েছি 16,000 টাকা। ওকে, তাহলে আমরা যখন শেয়ার হোল্ডারদের শর্ত দায় নির্ণয় করব, মূলত এখানে 3টা জিনিস আনবো, একটা শেয়ার হোল্ডারদের শর্ত, একটা দীর্ঘমেয়াদী দায়, একটা চলতি দায়। এখানে যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই, লিখি নাই, আমি শেয়ার হোল্ডারদের শর্ত পেয়েছি 1,75,000 আর চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা পেয়েছি 16,000। এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে আমি যোগফল পাবো 1,91,000। এইটাই হচ্ছে বাস্তবে L+S-এর সমষ্টি। আর আমাকে গয়ে কিন্তু ওইটাই নির্ণয় করতে বলা হয়েছে। এই দেখো শেয়ার হোল্ডারদের শর্ত ও দায় সমূহের সমষ্টি কত, এই যে সমষ্টি, এটা লিখে দেবে সমষ্টি আসলে 1,91,000 টাকা। অঙ্ক একদম সহজ যদি আমি বেসিকটা বুঝি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।